পর্ব 600 ঘটনার ঘনঘটা। নীলের কথা শুনে থমাস আলভা আর তার সাঙ্গপাঙ্গদের মুখের ভাব সম্পূর্ণভাবে বদলে গেল। নীলের দিকে রাগি রাগি চোখ করে চেয়ে রইল তারা। এত বছর ধরে ইম্পেরিয়াল ক্যাপিটালে রয়েছে, কিন্তু তোমার মতো অহংকারী লোকের সঙ্গে কখনো দেখা হয়নি। মনে হচ্ছে আজ দারুণ মজা হবে। তোমার কথা শুনে তো মনে হচ্ছে না যে তুমি এখানকার লোক। বাইরে থেকে এসে এত হুজ্জুতি, তোমার মধ্যে এত সাহস এলো কোথা থেকে সেটাই তো আমি বুঝতে পারছি না। আজ তোমাকে উচিত শিক্ষা না দিলে ইম্পেরিয়াল ক্যাপিটালের খুব দুর্নাম হবে। আমাদের উপর চিৎকার করবে আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো, সেটা তো সম্ভব নয়। এমনিতেই আমরা মনে করি অতিথি নারায়ণ, কিন্তু সেই নারায়ণের যদি এমন অবতার হয় তাহলে তার ঠ্যাং ভেঙে দিতেও আমরা দ্বিধা করি না। থমাস আলভার দলের লোকেরা ঘৃণা ভরে নীলের দিকে তাকিয়ে একে একে যে যার রাগ উগরে দিতে লাগলো। কেউ কেউ আবার নীলের সামনে হাত ঘুরিয়ে তাকে বুঝিয়ে দিতে লাগলো যে এইটাই শেষ সুযোগ। এখনই মাথা নত না করলে তাকে বেশ ভালো মতন পেটানো হবে। তোমাকে সাহায্য করার জন্য তো তোমার পুরো দল তৈরি, কিন্তু আমি একলা। তবে কোনো ব্যাপার না, আমি একাই তোমাদের সবার 12টা বাজিয়ে দিতে পারি। তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিপক্ষর দিকে তাকিয়ে হাসি মুখে বলল নীল। নীল একা, আর তার সামনে ইম্পেরিয়াল ক্যাপিটালের 12 জন লোক। তাদের যুদ্ধ পদ্ধতি বা লড়াইয়ের কায়দা সম্পর্কে নীলের কোনো ধারণা নেই। কাজেই প্রথম আক্রমণ করে প্রতিপক্ষের সাহস ভেঙে গুঁড়িয়ে দেওয়াটাই এখন তার পক্ষে সব থেকে ভালো। নীল ঠিক তেমনটাই করল। থমাস আলভাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সরাসরি তার বুকে মারল কষিয়ে এক লাথি। যন্ত্রণায় কোকিয়ে উঠে কিছুটা দূরে একটা দেয়ালে গিয়ে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল থমাস। তার ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়াতে লাগলো। আরে আরে থমাস বাবু, লাগলো নাকি? তবে আজ রাতে কিন্তু তোমাদের এখানে আসাটা একেবারেই উচিত হয়নি। মুখে চুকচুক শব্দ করে আফসোসের স্বরে বলল নীল। পরক্ষণেই তার মুখটা কেমন যেন কালো হয়ে উঠল। কয়েক পা এগিয়ে সবাইকেই পটাপট থাপ্পড় মারতে শুরু করলো সে। যে তার হাতের নাগালে এলো সে পুরুষ না নারী বিচার না করেই তাদের গালে নিজের 5 আঙুলের দাগ বসিয়ে দিল নীল। মুহূর্তের জন্য দেখে মনে হলো নীল বুঝি চড়ের বৃষ্টি করছে। শুধু হাতের জোরে একটু তফাৎ রেখেছিল নীল। ছেলেগুলোর যেখানে চড় খেয়ে মুখ থেকে রক্ত পড়ছে সেখানে মেয়েগুলো শুধুই মাটিতে পড়ে গিয়েছে। তবে তাদের নরম গালে নীলের হাতের ছাপ বসে গিয়েছে। আজকের ঘটনায় সময় নষ্ট করার মতো কিছুই ছিল না। এটাকে এত বড় করে দেখানোর সমস্ত দায় শুধু তোমাদের। মেয়েদের গায়ে হাত তুলে আমি ভুল করেছি। হয়তো তোমরা আমাকে অমানুষ বলেও ভাবতে পারো, তবে যেভাবে তোমরা আমার সাথে ব্যবহার করছিলে সেদিক থেকে দেখতে গেলে তো আমি রাস্তার কুকুরের চেয়েও অধম। ছেলে মেয়েগুলোর যন্ত্রণা বোঝার বিন্দুমাত্র চেষ্টা না করে আত্মপক্ষ সমর্থন করুক নীল। এদিকে মাটিতে পড়ে থাকা লোকগুলো এক এক করে চিৎকার করে উঠল, জানোয়ার, আমার গায়ে হাত দেওয়ার সাহস হলো কি করে? আজ পর্যন্ত আমার বাবা আমার গায়ে হাত তোলেনি। ভেবো না সবকিছু এখানেই শেষ হয়ে গেল। ভবিষ্যতে আমরা নিশ্চয়ই এর প্রতিশোধ নেব। তোমার যখন এতই ক্ষমতা তখন নিজের নামটাও আমাদের বলো। মাটিতে পড়ে থাকা ছেলেমেয়েগুলো যন্ত্রণায় ছটফট করলেও তাদের গলার জোর এখনো কমেনি। তাছাড়া বড়লোক বাড়ির ছেলেপেলেদের এরকম ধমক চমক করার একটু আধটু অভ্যাস থেকেই থাকে। তাতে সবসময় বিশেষ লাভ না হলেও লোকের সামনে তেজ আর পয়সার গরম দেখানো এদের জন্য খুবই স্বাভাবিক ঘটনা। আমার নাম নীল রায়চৌধুরী। সুযোগ পেলে এসে আমার সঙ্গে দেখা করে যেও। আমাদের মধ্যে তো একটা সম্পর্ক তৈরি হয়েই গেছে। হঠাৎ কথা শেষ করে নীলের চোখ গিয়ে পড়ল মৈনাকের দিকে। মৈনাক ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল। কোনো এক অজানা কারণে নীলকে দেখে কেমন যেন কুডাক দিল মৈনাকের মনে। যেমনটা সে আশঙ্কা করেছিল ঠিক তেমনটাই ঘটল। কিছুক্ষণ চুপ করে থাকার পর নীল আবার বলল, অবশ্য আমাকে খুঁজতে তোমাদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এই মৈনাক দাস হলো আমার বড় ভাইয়ের মতো। আমাকে তোমরা দাস বাড়িতেই পেয়ে যাবে। যখন ইচ্ছা তোমরা চলে আসতে পারো। আমাদের সম্পর্কটা আমরা আরও মজবুত করে তুলতে পারি। নীল, তুমি তুমি রেগে চিৎকার করে উঠল মৈনাক। আরে মৈনাক, কোনো চিন্তা করো না। সামান্য একটা ঘটনা আমি সহজেই সামলে নেব। তুমি শুধু নিজের ভাইয়ের ওপর একটু ভরসা রাখো। মৈনাককে কোনো রকম কথা বলার সুযোগ না দিয়েই নিজেকে তার ছোট ভাই হিসেবে পরিচয় দিল নীল। লোকেদের সামনে সে এমন একটা ভাব দেখালো যেন দাস পরিবার পুরোপুরি তার পাশে রয়েছে। আর ঠিক এই কারণেই চিন্তা হচ্ছিল মৈনাকে। থমাস আলভা বা তার সঙ্গী সাথীদের দৌড় খুব বেশি না হলেও তাদের বাড়ির লোকেরা নিশ্চয়ই ফেলনা নয়। আর এতগুলো ছেলেমেয়ের বাড়ির লোকেরা যখন একসাথে ওই দাস বাড়িতে যাবে তখন কি করবে মৈনাক? নীল না হয় বাড়ির অতিথি, আজ আছে কাল চলেও যাবে, কিন্তু দাস পরিবারের লোকেদের তো এখানেই থাকতে হবে, এদের সবার মাঝখানে। আচ্ছা মৈনাক, আমাকে শুধু একটা কথা বলো, চোখের সামনে এমন দৃশ্য দেখে তোমার কেমন লাগছে?
আমি শুধু জানতে চাই যে তুমি মজা পেয়েছো তো? আমরা কি আরো বড় খেলার দিকে এগোতে পারি? নীল ইচ্ছে করে মৈনাকের সামনে এমন কথা বলল যাতে তাকে আরো রাগিয়ে দিতে পারে। একটা দুষ্টু হাসি খেলা করছিল তার মুখে। নীলের এই দুষ্ট বুদ্ধি কিন্তু আসলেই বেশ চমৎকার। তার এই আচরণে সংযম হারাতে শুরু করেছিল মৈনাক দাস। তার ইচ্ছে করছিল এখনই নীলের কাছে গিয়ে তার দুগালে ঠাস ঠাস করে দুটো চড় মারি। তবে তার মাথার ভেতরকার মানুষটা চিৎকার করে তাকে বলছিল যে এমনটা করা সম্ভব নয়। সে দাস পরিবারের নতুন মাস্টার, এখন সবার সামনে নিজের দলের লোকেদের সঙ্গেই ঝামেলা করলে মুশকিল। নীল তাদের অতিথি, অতিথির গায়ে হাত তুললে পরিবারের বদনাম হবে না? এদিকে রাঘব সেনাপতি পড়েছিল মহা বিপাকে। সে স্পষ্ট বুঝতে পারছিল যে ইচ্ছে করে মৈনাককে রাগিয়ে দিতে চাইছে নীল, কিন্তু রাঘব মুখে কিছুই বলতে পারছিল না। তার আর মৈনাকের চেনাশোনা অনেক দিনের। নিজের বন্ধুর জন্য তার একটু খারাপ লাগলেও নীলের সাথে যা কিছু মৈনাক করেছিল তার পরিবর্তে এখন তাকে নাকানি চোবানি খেতে দেখে বেশ মজা পাচ্ছিল রাঘব। প্রাণপণ হাসি চেপে রাখতে রাখতে পেটে ব্যথা শুরু হলো তার। অন্যদিকে রাগে ক্রমাগত ফুঁসে চলেছে মৈনাক দাস। পরিস্থিতি সে বেশ ভালোই বুঝতে পারছে। নীলের সে টিকিটাও ছুঁতে পারবে না, তাই মাথা গরম করে কোনো লাভ নেই। অবশেষে বেশ কয়েকটা লম্বা নিঃশ্বাস নেওয়ায় মনের রাগ একটু কম হলো তার। অবশ্যই বড় বড় খেলা তো আমরা খেলবই, না হলে রাতটা তো একদম নিরস হয়ে যাবে, তাই না? তাঁতে দাঁত চেপে মৈনাক আরও বলল, চলো উপরে গিয়ে বসা যাক, আজ রাতে এখনো করার মতো অনেক কিছু বাকি। কথাটা বলে আর নীলের দিকে না তাকিয়েই সিঁড়ির দিকে রওনা দিল মৈনাক। পরক্ষণেই হাসি খেলে গেল রাঘবের মুখে। নীল তাকে চোখ টিপে ইশারা করতেই সাথে সাথে নীলকে অনুসরণ করল সে। আজকাল সাধারণ মানুষও একটা ভালো জীবন কাটাতে চায়, আর সেই কারণেই বড় বড় শহরে তারা ভিড় জমায়। শহরটা কতটা উন্নত সেটা বড় কথা নয়, বড় কথা হলো মানুষ এখানে কতটা স্বাধীন জীবনযাপন করতে পারছে। যারা গ্রাম বা মফস্বল থেকে আসে তাদের নিয়মকানুনের বেড়াজাল অনেক বেশি। এই বড় শহরের জাঁকজমকের সাথে কি তারা পারছে মানিয়ে নিতে? বড় শহরে বসবাস করা তাদের জন্য ঠিক কতটা সহজ? যে খুশির খোঁজে তারা গ্রাম ছেড়ে শহরে এসেছে, সেই খুশির ঠিকানা কি আদৌ খুঁজে পেয়েছে তারা? শহরের মেজাজ আলাদা ঠিকই, তবে সেই ছাঁচে নিজেকে গড়া খুব একটা সহজ নয়। আর কোনো রকমে মানিয়ে গুছিয়ে নিলেও কতদিন নিজেদের মুখ ধরে রাখতে পারে তারা? নীলের ব্যাপারটা অনেকটা সেই রকম। কলকাতা ছেড়ে সে ইম্পেরিয়াল ক্যাপিটালে এসে পড়েছে ঠিকই, আর আসার সাথে সাথে একটা কাণ্ডও ঘটিয়ে ফেলেছে বটে। তবে যে রাস্তায় সে চলতে শুরু করেছে সে পথে তাকে একাই চলতে হবে। এই পথ মোটেই সহজ নয়। এখানে আসার পর মাত্র একটা দিন হলেও ইতিমধ্যেই আফসোস করতে শুরু করেছিল নীল, কিন্তু আগে যখন সে ভাবেনি তখন আর এখন ভেবে কি হবে? তার জানা উচিত ছিল যে রাস্তায় সে চলতে শুরু করেছে তার কোনো শেষ নেই, মাঝে থামার কোনো জায়গা নেই, না হলে শত্রু তাকে শেষ করে ফেলবে। যাই হোক, এসব নিয়ে আর বিশেষ মাথা ঘামালো না নীল। যা হবে দেখা যাবে, এই কথা ভেবেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো সে। থমাস আলভা আর তার সঙ্গী সাথীরাও একে একে এগিয়ে গেল 3 তলার দিকে। এই নাইট ক্লাবটা বেশ অনেকটাই বড়। 1 তলা থেকে 4 তলা পর্যন্ত বসার জায়গা রয়েছে। প্রতিটা তলার পরিবেশ আলাদা। সাজসজ্জার সাথে সাথে প্রতিটা তলার লোকজনের মধ্যেও যেন তফাৎ বিস্তর। নীলের জন্য অবাক করা বিষয় হলো যে মৈনাক দাস বা তার সমকক্ষ লোকেদের শুধুমাত্র 3 তলা পর্যন্ত যাওয়ারই অনুমতি আছে, 4 তলায় পা রাখার পর্যন্ত অনুমতি নেই তার। থমাস আলভা আর তার বন্ধুবান্ধবরাও যখন 3 তলাতেই এসেছে, তার মানে মৈনাক আর তাদের মধ্যে কোনো তফাৎ নেই। ক্লাবটাকে খুব ভালো করে লক্ষ্য করছিল নীল। 1 তলা আর 2 তলায় পাহারা দেওয়া সিকিউরিটি গার্ডরা যথেষ্ট সাধারণ মানের হলেও 3 তলার সিকিউরিটি বেশ কড়া। আর 4 তলা, তাদের নীল এখনো সামনাসামনি না দেখলেও এই 3 তলা থেকেই তাদের ক্ষমতার আন্দাজ পাচ্ছিল সে। তার মানে 4 তলায় নিশ্চয়ই বিশেষ কিছু একটা রয়েছে। বেশ পরিচিত ভঙ্গিতে 3 তলার একটা ঘরের দিকে পা বাড়ালো মৈনাক দাস। ঘরের দরজা খুলতেই ভেতরটা পুরোপুরি দেখতে পেল নীল। ঘরের ভেতর থেকে প্রচণ্ড উত্তাল গানের সুর ভেসে আসছে। 20-30 জন সুন্দরী যুবতী মেয়ে নিজেদের শরীরটাকে বাঁকিয়ে চুরিয়ে নানাভাবে মোহময়ী করে তোলার চেষ্টা করছে। এদিকে নীলের দিকে তাকিয়ে বেশ নরম গলায় বলল মৈনাক, ঘরটা প্রায় বেশ বড়, চারিদিকে শুধু টেবিল চেয়ার আর মদ খাওয়ার অবারিত ব্যবস্থা। আরে এই তো মৈনাক এসে পড়েছে। স্যুট বুট পরা একটা ছেলে মৈনাককে দেখেই এগিয়ে এলো তার দিকে। বেশ উষ্ণ কণ্ঠে বলল, আচ্ছা মৈনাক, তুই আজ বৌদিকে নিয়ে এলি না কেন? ফালতু কথা বলিস না তো, নিজের চরকায় তেল দিয়ে। মৈনাকের মেজাজ খারাপ থাকার কারণে বন্ধুর ঠাট্টায় বিশেষ খুশি হলো না সে। নীল ছেলেটাকে অনেকক্ষণ বেশ মন দিয়ে দেখলেও তার মধ্যে বিশেষ কিছু খুঁজে পেল না।
তাই তাকে বিশেষ পাত্তা না দিয়ে তিনতলার পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখতেই মগ্ন হয়ে পড়ল সে। ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপ, যারা এই পৃথিবীর সামনে নিজেদেরকে ওষুধের বাদশা বলে প্রতিষ্ঠা করেছে, তারা আর কি কি ব্যবসা ফেঁদে বসেছে সেটা জানতেই বেশি আগ্রহ নীলের। নীল তার চারপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করছিল। এমন সময় সেই ছেলেটা মৈনাকের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলল, আজ কি হয়েছে বলতো? তোর সাথে ভালো করে কথা বলতে গেলাম, তুই রেগে গেলি। কেসটা কি? খুলে বলতো। কে এই ছেলেটা? নতুন দেশে এসে কি নীলের আচরণে কোনো পরিবর্তন দেখা যাবে? ছেলেটার সঙ্গে কি নতুন কোনো ঝামেলায় জড়িয়ে পড়বে নীল? থমাস আলভা আর তার দলবল কি আবারও নীলকে আক্রমণ করবে? বাড়িতে গিয়ে কি কোনো সমস্যার মুখোমুখি হতে চলেছে মৈনাক?